অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল দেশের স্বার্থেই সেই সম্পর্কের ইতি টানতে মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাত্রাপথে ভারত সফরে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেই হিসাবে এই সফরকে একটা ট্রানজিট সফর হিসেবে অনেকে আখ্যায়িত করলেও এর গুরুত্ব অনস্বীকার্য বলছেন তারা। এরই মধ্যে ৪৮ ঘন্টার এই সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে, যেখানে উভয়ের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এসব বৈঠকে আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করা, সহজ তেল সরবরাহ এবং ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে ভারত সম্মতি প্রকাশ করলেও সীমান্ত হত্যা, পানি বন্টন চুক্তি, শেখ হাসিনাকে ফেরত পাঠানো সহ বেশ কিছু বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত মিলছে না, বা মিলছে কি না সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে এরপরও পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ভারত ও বাংলাদেশের পরস্পরকে বোঝার সফর হিসেবে বর্ণনা করে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এর মাধ্যমে আগামীতে দুদেশের প্রধানমন্ত্রীর সরাসরি সাক্ষাতের পথ প্রশস্ত হতে পারে। কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে যেমন কিছু নেই, স্থায়ী শত্রু বলেও তেমন কিছু নেই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের এই সফরের মধ্য দিয়ে কি সেটাই প্রমাণিত হতে যাচ্ছে? যদি তাই হয় তবে দিল্লির সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক হবে তো এবার। এছাড়া যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির ঘোষণায় কি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রাহিদ এজাজ, দিল্লি না ঢাকা, একটা লম্বা সময় আমরা এই স্লোগানটি শুনেছি এবং সেটি আসলে রাজপথের স্লোগান হলেও বেশ একটা প্রভাব ছিল বাংলাদেশ অন্তত এই স্লোগানটির। এখন একটু জানতে চাই, দিল্লি না ঢাকার বা দিল্লির সাথে বাংলাদেশের ঢাকার এই একটা অস্বস্তি পর্বের পর এই সম্পর্কটা আসলে দিল্লি এবং ঢাকা কাছাকাছি আসবে কিনা? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যেভাবে আপনি শুরু করেছিলেন যে দিল্লি না ঢাকা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের এই যে শুভেচ্ছা সফর, যেটাকে আমরা শুভেচ্ছা সফরই বলছি, এটি স্টপ ওভার ভিজিট। আবার যদিও কালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটা প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারা এটাকে অফিসিয়াল ভিজিট বলছে, যদি এটা অফিসিয়াল ভিজিট না। এখন আমাকে যদি ব্রডার কনটেক্সটে দেখতে বলেন, 24 অগস্টের পর যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যে এর আগের পর্বের 15 বছর 2009-এর জানুয়ারি থেকে 24-5 অগস্টের আগের পর্যন্ত দুই সরকারের মধ্যে যে ঘনিষ্ঠতার হৃদ্যতা ছিল, সেখানে জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এগুলোকে মূল্য দেওয়া হয়নি। মূল্য দেওয়া হয়নি বলে যেটা আমরা দেখেছি যে রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হলো, সেখানে ঢাকা দিল্লি যেটা সোনালী অধ্যায় বলা হতো সেটা ছিল আসলে দুই দেশের সরকারকে, কারণ জনগণের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না। তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে 18 মাস আমরা দেখেছি ইতিহাসে সবচেয়ে তিক্ত একটা সম্পর্ক গেছে। যে পরিবর্তন সেটাকে ভারত মেনে নিতে পারেনি বা অনুধাবন করতে চায়নি। তারপর আমরা দেখেছি সংখ্যালঘু ইস্যুকে সামনে উপযোগ্য করে তারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের বিস্তার ঘটেছে, সেটা মেইন স্ট্রিম মিডিয়াতে তার ছোঁয়া লেগেছে। এমন একটা পরিস্থিতিতে আমি যদি বলি, জানুয়ারি, যদিও ডিসেম্বর 2024-এ পররাষ্ট্র সচিবদের একটা মিটিং হয়েছে, জানুয়ারি 2025 থেকে আমি বলবো সম্পর্কটা যতটা জানি ইনফর্মালি তারা জানিয়ে দিয়েছে যে লোয়ার ডাউন করে ফেলেছিল সম্পর্কটা। যদিও এপ্রিলে বিমস্টেক সাইডলাইনে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের চিফ প্রফেসর ইউনূসের মিটিং হয়েছিল। তো এমন একটা প্রেক্ষাপটে আমরা দেখলাম 2025-এর ডিসেম্বরে যখন বেগম খালেদা জিয়া মারা গেলেন, তার জানা যায় শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন। ওটাতে একটা সিগন্যাল ছিল যে বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হবে, একটা সরকার হবে, সেই সরকার এলে তারা সম্পর্কটা স্বাভাবিক করার জন্য উদ্যোগ নেবে। এবং তারই ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে 17 তারিখ যখন নতুন সরকার শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে তারা পাঠিয়েছিলেন। তো সিগন্যালগুলো এরকম। তো তারই ধারাবাহিকতা আমি মনে করি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যাওয়ার পথে। এই ইন্ডিয়ান ওশান কনফারেন্সটা কী বা কারা আয়োজন করছে এটাও বোধহয় আমাদের একটু বোঝা উচিত। যে ইন্ডিয়া ফাউন্ডেশন নামের যে থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন, যেটা মূলত বিজেপির লিডারশিপের একটা উল্লেখযোগ্য অংশ চালান, তাদের এই ইন্টার গভর্নমেন্টাল একটা কনফারেন্স করছে। ওটা যাওয়ার পথে তিনি দিল্লিতে স্টপ ওভার। এখন
একটা মিটিংয়ে বসে কি যেই 18 মাস আর জমে থাকা ইস্যু বা আনরিজলভ ইস্যু যেটা আপনি বলছেন, পানি বলেন, জ্বালানি বলেন, ব্যবসা বলেন, ভিসা বলেন, এগুলা কি সমাধান হবে? আমি আসলে ইস্যু ওয়াইজ দেখি না। এবারের ভিজিটটাকে আমার কাছে অনেক বেশি ওপেন এন্ডেড ভিজিট মনে হয়েছে। আবার আপনি আসলে যেই গণঅভ্যুত্থানের কথাটা তুলেছেন, সেই অভ্যুত্থানে বা সেই আন্দোলনের দিকে যদি আমি তাকাই, সেখানে অবশ্যই একটা ভারত বিরোধী মাত্রা ছিল এবং সেই জায়গাটি থেকে যে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে অবনতিটা ঘটেছিল, সেই জায়গাটিতে দুটো রাষ্ট্রকেই তো এক পা করে সামনে এগিয়ে আসতে হবে। সেই সামনে এগিয়ে আসা জায়গাটিতে আসলে আমরা কত দূর আছি? দেখুন, সামনে এগিয়ে আসা জায়গা যদি বলে সেখানে আসছিলাম আমি, জনগণের আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা বলছি। তো এই 18 মাসে কি হয়েছে? ভিসা রেস্ট্রিক্টেড ভিসা অনেক বেশি আটসাট হয়ে গেছে। শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি ভিসা ছাড়া কিন্তু বাংলাদেশের নাগরিকদের ভিসা অবারিত নয়, আগে যেটা ছিল। অন্যদিকে দেখুন, ওই ওম বিড়লা আসার পর বাংলাদেশের সবগুলো মিশনে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের ভিসা আবার আগের মতো হয়েছে। তো সেটি তারা করেনি এই পরিবর্তনের পরও। আমি যেটা বলছি, ফেব্রুয়ারিতে সরকার এলো, আমরা আজকে কথা বলছি এপ্রিলের 8 তারিখ। আর এর পাশাপাশি যদি রেস্ট্রিকটিভ কিছু ট্রেডের মেজার ছিল, আমরা ইন্ডিয়ান এয়ারপোর্ট ইউজ করে আমাদের আরএমজি এক্সপোর্ট করি, সেটা তারা একটা এম্বার্গো দিয়েছিল। স্থলপথে সুতা আমদানি, সুতা ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন ছিল, পাটের ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল, আর এর বাইরে তো ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার আছে। এবং ইন্টারেস্টিং বিষয়, আমরা যদি দেখি এই এত তিক্ততার মধ্যেও কিন্তু দুদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকেনি, এটাও সত্যি কথা। কিন্তু সেই ব্যবসা বাণিজ্য, আমি একটু অন্যদিকে বলবো, এই ব্যবসা বাণিজ্য যদি বলি, আমি যদি ভুল না করি, ফিগারটা মোরলেস 12 বিলিয়নের মতো। তার একটা উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে কিন্তু সুতা এবং আমাদের যে আরএমজির জন্য লাগে। এখন আমেরিকার সাথে যেটা আমরা রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট করেছি, সেই ট্যারিফ এগ্রিমেন্টের কারণে আমরা কিন্তু সম্মত হয়েছি যে যুক্তরাষ্ট্র থেকে আরও অনেক বেশি উন্নত মানের তুলো বেশি দামে কিনবো। তো ইন্ডিয়ার সাথে ট্রেড যেটা বাড়ছে, সেটাতে কিন্তু আমেরিকার সাথে ট্রেড ডিলের কারণে ধাক্কা লাগবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার কথা হচ্ছে যে জনগণকে জীবনে প্রভাব ফেলে সেই জিনিসগুলো যদি অ্যাড্রেস না করি, আপনি যে 1 পা 2 পা আগানোর কথা বলছেন, যে একটা ভিজিটেতে সবকিছু সমাধান হবে না। আসলে আমরা আসলে সেই জায়গাটিতে একটা প্রত্যাশা রাখছি, কিংবা আসলে এই সফরকে ঘিরে অন্তত বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গাটি হয়তো অনেক উপরে। আমি অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আসি। বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক জায়গাটিতে যদি আমি তাকাই, সেক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের নির্বাচনগুলোতে ভারতের একটা প্রভাব আমরা নিঃসন্দেহে দেখেছি দীর্ঘদিন ধরে। যে রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশে ভারত বিরোধী থেকে পুঁজি করে রাজনীতি করেছেন, তারা নানান রকমের প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। কিন্তু এটাও তো সত্যি, আসলে আপনি পার্শ্ববর্তী দেশ বা আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে ছাড়া তো একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। দুটি রাষ্ট্রেরই আসলে দুই রাষ্ট্রকে প্রয়োজন আছে। সম্পর্কটা স্বাভাবিক রাখাটাই আসলে যেই তাগিদটা, সেটাই এখন সবচেয়ে বড় ফ্যাক্টর বলে কি মনে করেন? ধন্যবাদ। আসলে যে সমালোচনাটা বাংলাদেশে তৈরি হয়েছিল বড় আকারে, সেটা হলো যে দিল্লি একটা দলের সাথে বা আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী ঘরানা যারা, তাদের সাথে সম্পর্ক তৈরি করেছিল, জনগণের সাথে না, বিভিন্ন দলের সাথে না, এবং বিভিন্ন দলের যারা আবার ঘরানা তাদের সাথে না। এটাই ছিল বড় সমালোচনা। তার উপরে যে তিনটা নির্বাচন হয়েছে যেখানে বড় ধরনের ডেফিসিট ছিল, সেই নিয়ে একটা বড় ধরনের সমালোচনা বাংলাদেশে হয়েছে। এখন এটাকে যদি সরাতে হয়, তাহলে যেই কথাটা উঠে এসেছে যে বাংলাদেশ, এটা আবার একটা কারণও আছে, যেহেতু এমন একটা নতুন দেশ, আবার একেবারেই মানে যদি ভারতের সাথে তুলনা করি, একটা 47, একটা 71। স্বাভাবিকভাবে 71-এ দেশ, তার মধ্যে প্যাট্রিয়টিক জিলটা বেশি থাকবেই, এটাই স্বাভাবিক, না থাকার কোনো কারণ নেই। কারণ সে এখনও কনফিডেন্ট না তার দেশের ব্যাপারে। তো সেখানে সমালোচনাটা হলো যে এটাকে যে কাটতে হয়, তাহলে ওই ডিগনিটি, রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট ইত্যাদি। আমি তৃতীয় দেশের সাথে কি সম্পর্ক করছি, সেই জায়গায় তুমি যদি নাক গলাও, তাহলে হবে না। যেটা শুরু করেছিল, মানে এমনভাবে সম্পর্ক হচ্ছিল যে বাংলাদেশ যেটাই করছে মনে হচ্ছে যে ভারতের একটা কনসেন্ট দরকার আছে। এটাই হলো সমালোচনা। এমন কথা হচ্ছে এটা পরিবর্তন হবে কি না। তখন তাদের পররাষ্ট্র সচিব যখন এসেছিল, তখন কিন্তু বলেছে, এবং তাদের স্টেটমেন্ট হচ্ছিল পিপল সেন্ট্রিক সম্পর্ক করবে, এখন জনগণ কেন্দ্রিক সম্পর্ক করবে। তারাও বুঝতে পেরেছে যে তাদের রেকটিফাই করতে হবে, পরিবর্তন করতে হবে। এখন এটা কাজে যতক্ষণ না হবে ততক্ষণ বোঝা মুশকিল। তো সেই হিসাবে
দুটো জিনিস আমার মনে হয় খুবই জরুরি হয়ে গেছে। একটা যদিও আজকের আবার ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে যেই সিজফায়ার হয়েছে তাতে কিছুটা হয়তো স্বস্তি নিচ্ছে অনেকে, কিন্তু কোনো সন্দেহ নেই জ্বালানি নিরাপত্তার একটা বিশাল ঝামেলার মধ্যে পুরো পৃথিবী যাচ্ছে। এবং আমাদের যেখানে বড় ধরনের প্রেশার বা ডেফিসিট সেটা হলো ডিজেলের উপরে, এবং যেহেতু একটা পাইপলাইন তৈরি করা হয়েছে 2023-এ যেখানে আসাম থেকে ডিজেল আসে, সেই বিষয়টা যেমন গুরুত্ব আছে, তার উপরে গুরুত্ব আছে যে ভারতের সাথে যেহেতু রাশিয়ার একটা সম্পর্ক আছে, এবং যেখানে বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যতই স্যাংশন ট্যাংশন দেখ, এই ইরান আমেরিকা যুদ্ধের মধ্যে তাকে শিথিল করতেই হবে। সে জায়গায়ও কিন্তু বাংলাদেশ কী ধরনের সুবিধা পেতে পারে এই একটা বিষয়। তো এনার্জি সিকিউরিটির ব্যাপারটা ছিল, যদিও এটা বড় আকারে মনে হয় খবরে আসেনি, কিন্তু আমি মনে করি যে আলোচনা না করার কোনো কারণ নেই। আরেকটা হলো ভিসা রেজিম, যেটা রাহিদও বলতে চেষ্টা করলো। ওখানে ঝামেলাটা যেটা তৈরি হয়েছে সেটা হলো যে পরিমাণে ভিসা দিত, যে ওয়ার্কফোর্স ছিল সেই ওয়ার্কফোর্সটা নেই। আবার তারা বেশিরভাগই চলে গেছে ওই নিরাপত্তার কারণে, জুলাই আগস্টের পরে চলে গেছে। এখন তাদের নিয়ে আসাটাও একটা নতুন করে আবার আনতে হবে, এবং যারা গেছে তারা আদৌ আসবে কি না সেটাও একটা বিষয়। সেই জায়গায় একটা ঝামেলা আছে। তবে আমার মনে হয় মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে তাড়াতাড়ি যেন আসে। এখন কথা হচ্ছে ওই ভারসাম্যটা তৈরি করাটা ব্যাপার। এখন জিনিসটা আমরা আগেও এ নিয়ে আলোচনা হয়তো হয়েছে বহুবার, আমি লেখার মধ্যেও আমার প্রচুর লেখার মধ্যেও আছে যে ভারতের পলিসি মেকারসদের মধ্যে দুটো কি বলা হয় কাঠামো আছে। একটা হলো পাকিস্তান কাঠামো, আর একটা হলো নেপাল বা ভুটান কাঠামো। মাঝখানে যে হতে পারে সেই কাঠামোটা তো কিছুটা মনে হয়েছিল যে হচ্ছে, কিন্তু দেখা গেল যে না, সেটাও আবার এই 3বারের নির্বাচনের পরে দেখা গেল যে সেটাও আর নড়েবড়ে হয়ে গেল। ওই জায়গায় কাঠামো তৈরি করা যতদিন না যাবে ততদিন আমি মনে করি যে এরকম ওঠানামা করতে এই থাকবে। টানাপোড়েনটা হয়তো খুব সহসাই হঠাৎ করে ভালো হওয়ার বা পরিবর্তন হওয়ার কথা না, সুযোগ খুব একটা হয়তো কম আছে। হুমায়ুন কবির, তারপরেও আসলে এই বিগত 1.5 বছর, অর্থাৎ অন্তর্বর্তী সরকার 1.5 বছরের দিকে যদি আমি তাকাই, টানাপোড়েনটা হয়তো একটু বাড়তির দিকেই ছিল। সেই টানাপোড়েনটা এই নির্বাচিত সরকার অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু সেই জায়গাটিতেও একটা বড় প্রশ্ন বারবার উঠছে। সেটি হচ্ছে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, এবং বিরোধীদের ব্যাপক অভিযোগ আছে তাকে নিয়ে। আসলে তিনি আসলে ভারতের সাথে এই সম্পর্কটা আমাদের জন্য সহজ করতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি একেবারেই ব্যক্তিগত প্রশ্নটা করলেন। আমার কাছে কিন্তু লক্ষণীয় সেটা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী যেদিন দিল্লি গেলেন তার আগের দিন কিন্তু ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছে, এটা আমরা লক্ষ্য করেছি নিশ্চয়ই। তো কাজেই এখানে শুধু পররাষ্ট্রমন্ত্রী না, তার পাশ দিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর বার্তাও কিন্তু দিল্লিতে গেছে, এবং আমার ধারণা সেই কারণেই পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অজিত ডোভাল, তাদের যে নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে বৈঠক করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, এনার্জি মিনিস্টারের সাথে বৈঠক করেছেন, কমার্সের সাথে মিটিং করেছেন, এবং তার পাশাপাশি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনিও কিন্তু দিল্লি গেছেন, এবং তিনি কিন্তু বিজেপির নেতৃবৃন্দের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি তাদের কাছে হস্তান্তর করেছেন। তো কাজে এখানে আমি মাল্টিপল চ্যানেল কিন্তু কাজ করতে দেখেছি। আমাদের দিক থেকে একটা উদ্যোগ তো আছেই, আর যেটা রাইট বলল প্রফেসর ইমতিয়াজও ইঙ্গিত করলেন, ভিসা রেজিমটা আমাদের দিক থেকেও রেস্ট্রিক্টেড ছিল। আমরা কিন্তু এই সরকার ক্ষমতা আসবার পরপরই এটা কিন্তু তুলে দিয়েছে। তো অন্তত আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে ভারতও একই রকম উদারতাটা দেখাবে। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে এই মাসে শেষ হওয়ার আগে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং আসামের বিধানসভা নির্বাচন হওয়ার আগে পুরোপুরি ভিসা প্রসেসটা হয়তো উন্মুক্ত নাও হতে পারে, আস্তে আস্তে করে বাড়াবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদেরকে আমরা আসলে এটি বলতে শুনছি, তারাও বলেছেন যে বাংলাদেশ নিয়ে আসলে দিল্লির নীতিতে যা কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে সবকিছু আসলে এই নির্বাচনের পরেই হয়তো হবে। তার মানে আসলে সবকিছুটাই আমাদের ভারতের উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে কিনা, তাদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে নির্ভর কিনা? না, এটাকে আমি বলবো যে এটা তাদের পলিটিক্যাল প্রায়োরিটির অংশ। তো পররাষ্ট্র নীতি প্রত্যেক দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রেক্ষাপটেই তো হয়। তো কাজেই ভারতের এখনকার রাজনৈতিক বাস্তবতায় তারা অপেক্ষা করছে হয়তো যে সেখানে ধরেন যদি বিজেপি পশ্চিমবঙ্গে জয়লাভ করে, আর আসামে তো বিজেপি সরকার এখন আছে, তারা হয়তো
চেষ্টা করবে আরেকবার নির্বাচিত হতে। যদি না হয়, পশ্চিমবঙ্গে যেমন আছে তেমন যদি থাকে, তৃণমূল থাকে, বা আসামেও যদি বদলে যায়, তাহলে হয়তো তারা অন্যরকম চিন্তা করবে। কাজেই এই সিদ্ধান্তগুলো যেহেতু বাংলাদেশের দুই দিকেই এই রাজ্যগুলো অবস্থিত, কাজে এখানে একটা, এবং এখানে এটা যত খুললে বিজেপির বিপক্ষে যদি কেউ গিয়ে এটা ব্যবহার করে, অথবা বিজেপি যদি এটাকে ব্যবহার করে বিভিন্নভাবে, সেই আমার ধারণা ভারতের সরকার এই মুহূর্তে এই জায়গাটা যেতে চাচ্ছে। শুরুতে আসলে যে জায়গাটিতে ছিলাম আমরা, একই বিমানে করে আসলে তারা ফ্লাইট করছেন, মরিশাসে যাচ্ছেন, সেটি নিয়ে একটা বিস্তর আলোচনা হয়েছে। এইটা একটু আমার কাছে মনে হয় বাহুল্য আলোচনা, তার কারণ এটা ফ্লাইটে যাচ্ছে, দুজন এক ফ্লাইটে যাচ্ছেন, ওখানে তো আরো 100 জন প্যাসেঞ্জার যাচ্ছে, ওটা নিয়ে তো আমরা কথা বলছি। এটা আলোচনা ভিন্নভাবেও দেখার চেষ্টা করছেন যে এরকম যাত্রা হয়তো এর আগে কখনো বাংলাদেশে হয়নি, সেই যাত্রায় নতুন কিছু আসতে পারে। আমার কাছে এটা একেবারেই আলোচনা, খুবই সস্তা আলোচনা বলে মনে হচ্ছে। একটা ফ্লাইটে যাচ্ছেন, হয়তো দেখা যাবে যে সারাদিনে ওখানে ওই একটাই ফ্লাইট আছে, কথার কথা। তো কাজে এইটাকে আমি গুরুত্ব দেব না। আলোচনা যেগুলো হয়েছে, আপনি লক্ষ্য করবেন আমরা এনার্জি মানে ডিজেল পাচ্ছি ভারতে এই সংকটের সময়তে। এটার জন্য তো আপনি ভারতকে ধন্যবাদ জানাবেন, খুব একটা সহজ আনুষ্ঠানিকতার অংশ। আপনি সারের বিষয়ে আলোচনা হয়েছে বলে আমরা শুনেছি। ব্যবসা বাণিজ্যের জটিলতা আছে, সেগুলো সরাতে আলোচনার জন্য কমার্সের সাথে কথা বলেছেন, নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলেছেন। তার কারণ এখানে তো ভারতের প্রধান কনসার্ন বাংলাদেশ হচ্ছে তাদের এই উত্তর পশ্চিম পূর্বাঞ্চলের নিরাপত্তার বিষয়গুলো। তো তারা জানতে চাইবে, আমাদের দিক থেকেও আমরা জানতে চাই। তো আমার ধারণা মোটা দাগে পারস্পরিক অবস্থানটা পর্যালোচনা বা জানা, এটা একটা স্তর। দ্বিতীয় স্তরটা যদি হয়, সেটা হচ্ছে এই বিষয়ভিত্তিক আলোচনা, এই যে বাণিজ্য, জ্বালানি, এইসব বিষয়ে আলাপ আলোচনা। বিষয়ভিত্তিক যে আলোচনার কথা আপনি বলছেন, আমরা দেখেছি যে এই সরকার নির্বাচনের সময় বারবার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে আসলে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো কিনা সেই জায়গাটিতে এই সফর আসলে কতখানি গুরুত্ব বহন করছে, এই আলোচনায় ফিরবো। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, বারবার বলছিলাম যে আসলে আমরা বিএনপি যখন থেকে নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়েছে তখন থেকে একটি কথা আমরা বারবার শুনেছি, বাংলাদেশ ফার্স্ট। এখন আসলে সেটি প্রমাণ করার একটা সময় এসছে বিএনপির সামনে। কিন্তু এই যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের পথটা যদি কঠিন হয়ে থাকে, এই কঠিন পথে ঢাকাকে তার ক্যারিশমেটিক ডিপ্লোমেসিটা দেখাতে বেশ একটা আসলে বিপদসংকুল পথ পাড়ি দিতে হতে পারে বলে কি মনে করেন? না, প্রথম বাংলাদেশ করতে গেলে কিন্তু বড় আকারে কাঠামো অনেক কিছু পরিবর্তন করতে হবে। খালি মুখের মধ্যে বললে হবে না, কাঠামোগত কতগুলো পরিবর্তন করতে হবে। প্রথম কাঠামোর পরিবর্তন হলো যে দুটো পা বাংলাদেশে থাকতে হবে। একটা পা বাংলাদেশে আর একটা পা অন্য দেশে রেখে প্রথম বাংলাদেশ করা সম্ভব না। এটাই হলো মানে মূল একেবারে মিনিমাম যেটা করা, সেটা তো কাঠামোগত স্ট্রাকচারাল ইস্যু। কিন্তু করা যাবে না সেটা না, প্রচুর দেশ করেছে, না করার কোনো কারণ নেই। এখন সেদিকে যাবে, এই একটা ভিজিটে আমার মনে হয় অতখানি গবেষণা, অতখানি চিন্তা করা উচিত হবে না। কারণ কেবল তো শুরু হলো, মানে সরকার না বসতে বসতেই ইরান আর আমেরিকার যুদ্ধের মধ্যে পড়ে গেল। একেতে প্রথমে ছিল মাহে রমজানের বিষয় চলে গেল, তারপরে একেবারে যুদ্ধের মধ্যে চলে গেল, যার জন্য এখনও বসতে পারেনি। কিন্তু আমি যদি বলি তো প্রথম সফরে বোঝা, ওই যে প্রথম বাংলাদেশ, এটা বোঝা মুশকিল। তবে চেষ্টা তো থাকবেই, কারণ যেটা বললাম যে বড় যেই সমালোচনাটা ছিল আওয়ামী লীগ সরকারের সময়, সেই সমালোচনাটা যেন আবার না হয় সেটাই চেষ্টা থাকবে। এটা না থাকার কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ কী চায় এটাও আমার মনে হয় দিল্লি মোটামুটি বুঝতে পেরেছে। তো তারাও চাইবে যে এখানে যেন নতুনভাবে একটা কাঠামো তৈরি হয়। এবং আমরা নাম শুনেছি যে নতুন যে অ্যাম্বাসাডার হবেন বা হাই কমিশনার হতে যাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে। এখন কথা হচ্ছে যে প্রথম বাংলাদেশ রাখার বিষয়টা আমার মনে হয় আরও 6-9 মাস গেলে হয়তো কিছুটা বোঝা যাবে। এমন কিন্তু সেই জায়গাটিতে জাতীয় স্বার্থটি সুরক্ষা করতে হবে, সেই প্রশ্নটা তো বারবার এসছে, এবং সেটি হয়তো এখন আমরা চাই। জাতীয় স্বার্থটাকে রক্ষা করতে গেলে সুপার পাওয়ার যে দেশগুলো আছে তাদের সাথে যে ভারসাম্যটা সম্পর্কে, সেই ভারসাম্যটুকু আমরা কতখানি রক্ষা করতে পারবো, সেটাও আমি মনে করি যে খুব এই অল্প সময় বোঝা মুশকিল। একটা সরকারকে আরেকটু সময় দেওয়া দরকার যে তারা ভারসাম্য রাখতে পারছে কিনা ইত্যাদি। কারণ এটাও মনে রাখতে হবে যে পুরো পৃথিবী একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে, বড় পরিবর্তন,
এবং সেটা বিশাল পেশাদারিত্ব দরকার এবং দক্ষতা দরকার হ্যান্ডেল করা, কারণ যেই জিওপলিটিক্সের পরিবর্তন সেটা আগের পরিবর্তন না, বিংশ শতাব্দীর মধ্যে আমরা নেই, প্রচণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এটা আরও স্পষ্ট হবে ইরানের এই আর আমেরিকার যুদ্ধের যে সিজফায়ার, এটা যদি টেকসই হয় সেখানেও কিন্তু বড় পরিবর্তন আসছে। তো ওই পরিবর্তন এবং বর্তমান সরকার কিভাবে এটাকে ডিল করবে, এটা আমার মনে হয় আরও সময় দিতেই হবে। এটা এত তাড়াতাড়ি বোঝা মানে খুবই কঠিন যে তারা এটাকে কিভাবে নিবে এবং কিভাবে পরিচালনা করবে। জি, রাহিদ এজাজ, হাসিনার যুগ শেষ, আমরা এই সরকারের তরফ থেকে এই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এমন কথা বলতে শুনেছি এবং নতুন একটা যুগ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে। আজকে তাদের সাথে আসলে যদি আমি তাকাই, ভারতীয় ভিসা সহজ করার কথা তারা বলেছেন, তেল সরবরাহের কথা আপনারাও বলছিলেন, সেটি বলেছেন, ওসমান হাদি হত্যা 2 আসামিকে ফেরত দেওয়াতেও তারা সম্মতি প্রকাশ করেছেন, কিন্তু হাসিনার ইস্যুতে তারা এখনো পর্যন্ত তেমন কিছু বলেননি এবং খুবই গুরুত্বপূর্ণ সীমান্ত হতে পানি বন্টন চুক্তি নিয়েও তাদেরকে কিছু বলতে শোনা যায়নি। ধন্যবাদ। আমি আবার পুরনো কথাটায় ফিরে আসি। কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছিলাম যেখানে আমার মূল ফোকাসটা যেটা বলছিলাম যে দেখুন, হাসিনা আমলে ফিরে যাওয়া সম্ভব না। আর একটা কথা না বললেই নয়, সাউথ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই অঞ্চলের রাজনীতিবিদরা না অনেক বেশি কথা বলতে পছন্দ করেন, হয়তো মনে করেন তাদের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার। এখন আপনি বলছেন হাসিনা আমলে ফিরে যাওয়া সম্ভব না, মোটা দাগে জায়গাটা এরকম, খুব ভালো কথা, কিন্তু হাসিনা আমলে ফিরে যাওয়া সম্ভব না বলে আপনি বলছেন নতুন একটা সূচনা, নতুন একটা দিকে যাচ্ছি। আর প্রথম কথা হচ্ছে, আমার তো সম্পর্কটা সোনালী অধ্যায় থেকে চরম তিক্ততায় গেছে। এটাকে আপনি স্বাভাবিক করবেন, স্বাভাবিক করে পজিটিভ জায়গায় যেখানে আছেন, আপনি বাংলাদেশ ফার্স্টের কথা তো স্যারকে জিজ্ঞেস করলেন, তো সেখানে কি হতে পারে? মিউচুয়ালিটির ব্যাপার, সেই মিউচুয়ালিটিটা ট্রাস্ট, মিউচুয়ালিটিটা রেসপেক্ট, মিউচুয়ালিটিটা বেনিফিট। এই যে আমি যেমন বলছি মিউচুয়ালিটির কথা, আমি ভিসা ওপেন করেছি আমার মিশনে, তাহলে আমরা আমাদের প্রত্যাশা থাকবে পারস্পরিক স্বার্থে, সম্মানের, শ্রদ্ধা জায়গায়, যে আমাদের নাগরিকদের জন্য ভিসাটা ওপেন হবে। এবং আমি পুরোপুরি স্যারের সাথে একমত, আপনি বাংলাদেশ ফার্স্টটা ব্রডার কনটেক্সটটা না দেখেও কিন্তু ওই যে এক পা করে এগোতে হলে আমাকে কিছু কিছু পদক্ষেপ নিতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, আমি 24 পূর্বের পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ আর ফিরবে না। এই বাস্তবতা দুই পক্ষকে মেনে নেওয়া উচিত। যেমন ছোট্ট একটা প্রাসঙ্গিক উদাহরণ দেই, আপনি অনুষ্ঠান শুরু করেছেন দিল্লি না ঢাকা। আমরা যদি লক্ষ্য করি, আমাদের পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে ইন্ডিয়া কার্ডটা বড় করে কিন্তু কাজ করে প্রত্যেকটা ইলেকশনে। এবার কিন্তু সেটা কি খুব কাজ করেছিল যে অ্যান্টি ইন্ডিয়া, আমরা ঢাকা না দিল্লি এটা বলছি, আপনি বিএনপি বলুন, জামাত বলুন, অত কিন্তু সরব ছিল না। খুব ভালো করে লক্ষ্য করুন। এখন অনেক যুক্তিতর্ক আসতে পারে যে ক্যাম্পেইন টাইম কম ছিল, বিএনপির মতো দল যেটা আমরা টিল টুয়ার্ডস রাইট, সে মোর সেন্ট্রিস্ট হতে চেয়েছে, আওয়ামী লীগের অ্যাবসেন্টটা ভোটটা টানার চেষ্টা করেছে, এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হতে পারে। এখন কথা হচ্ছে, একটা ভিজিট নিয়ে আমি অনেক বেশি যেন এক্সপেক্ট না করি। আমি সবসময় বলবো আমাদের কষাস হওয়া দরকার এবং অতীতে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেখানে যাতে ফিরে না যায়। ইন্ডিয়া যখন তাদের লোকসভার স্পিকারকে পাঠায় কিংবা তাদের ফরেন মিনিস্টারকে পাঠায়, এটা সর্ট অফ সিগন্যাল তারা সামনের দিনে এঙ্গেজ হতে চায়। এখন সেই সিগন্যাল দেখে আমরা যদি অতিশয় আশাবাদী না হয়ে উঠি যে সব বোধহয় ঠিক হয়ে গেল একদিনে, সব একদিনে ঠিক হওয়ার সুযোগ নেই। যেমন একটা ভিজিট হলো, ভিজিটটা পথ খুলবে। এখন আপনি পানির কথা বলছেন, গঙ্গার পানি বন্টন চুক্তি 25 বছর মেয়াদি, সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমাদের কি কোনো প্রস্তুতি আছে যে এর আগে যেভাবে হয়েছিল একটা এক্সপার্ট কমিটি হবে, স্টাডি হবে, এখন সেটা কি আমরা নতুন করে রিনিউ করবো না অ্যাডহক বেসিসে 6 মাস 1 বছরের জন্য যেই চুক্তিটা আছে সেটা হবে? তো এই জিনিসগুলো না করে এক মিটিংয়ে বসে পানির সমাধান হয়ে যাবে, আমরা জ্বালানি পেয়ে যাব। যেমন ধরেন ডিজেল আমাদের সবচেয়ে বেশি দরকার। অনুষ্ঠান শুরুর আগে স্যারের সাথে কথা হচ্ছিল, পেট্রোল অক্টেনের চেয়ে ডিজেলটা বেশি দরকার। আমরা জানি এ মাসের শুরুতে যখন ফরেন মিনিস্টার ডক্টর খলিল ওয়াশিংটনে ইউএস এনার্জি মিনিস্টারের সাথে আলোচনা করেন, সেখানে ওয়ান অফ দ্য ইস্যুস ছিল রাশিয়ান যে ক্রুড অয়েল, সেটার উপরে একটা ওয়েভার দেওয়া হয়েছিল, স্পেশাল ওয়েভার। সেই ওয়েভারের আওতায় আমরা ইন্ডিয়া থেকে তেলটা কিনতে পারি কিনা। এখানে সেই যে স্টেটমেন্টের মধ্যে নেই, কিন্তু আমরা অবশ্যই বিশ্বাস করি তাদের ব্যাকডোরে আলোচনা হয়েছে যে এই ওয়েভারটা যে স্যাংশনের আছে, সেই স্যাংশনের বাইরে
যে ওয়েবারটা দেওয়া হয় সেটার জন্য কিছু টেকনিক্যালিটিস আছে। যদিও হরমুজ স্টেট খুলে গেছে বলে আমরা একটু আশাবাদী, সুখকর ঘটনা, সত্যি কথা, কিন্তু রাতারাতি তো এই সম্পর্কটা সিজফায়ারের ফল পাল্টে কিন্তু দেওয়া আমরা পাবো না, সম্ভব নয়, সময় জি। নেবে। তো কাজে আমি বলবো ইস্যুগুলো নিয়ে, বিশেষ করে পেন্ডিং ইস্যু নিয়ে, সেগুলো নিয়ে যদি খুব বেশি বেশি আশাবাদী এখনই হয়ে না ওঠে, আমরা একটু সতর্ক থাকি। এবং হয়তো পাশাপাশি একটা ভিজিট হয়ে গেছে, সাথে সাথে আরেকটা ভিজিট হয়ে গেল, ভিজিট দিয়ে কিন্তু বড় কিছু অ্যাচিভ করা যায় না। আমরা দেখি সিরেমোনিয়াল থাকি, হুমায়ুন ভাই হয়তো কন্ট্রিবিউট করবেন, এমওইউ সাইন হয়, এগ্রিমেন্ট সাইন হয়, কিন্তু আলটিমেটলি গত 15 বছরে এরকম অনেকগুলো হয়েছে। নিশ্চয়ই ওই আবার সম্পর্কের ফিরে মাত্রাটা আসি, আসলে কোথায় গিয়ে জি, দাঁড়াবে জনগণের সেটি দেখার জীবনে বিষয়। কতটা প্রভাব ফেলে নিশ্চয়ই। সেটাকে হুমায়ুন যেন কবির, বিবেচনা করি। নিরাপত্তা এবং গোয়েন্দা ইস্যুটার দিকে যদি আমি তাকাই, ভারত বাংলাদেশের সম্পর্কে এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল একটা মাত্রা আছে এই মুহূর্তে। শুধু রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মধ্যে তো এটা সীমাবদ্ধ নয়, এটি সরাসরি বাংলাদেশের মানুষ কিংবা ভারতের মানুষের জনমত, আস্থার পরিবেশ কিংবা রাজনৈতিক স্থিতিশীলতার সাথেও গভীরভাবে জড়িত। এই জায়গাটিতে আসলে এখন কিরকম পরিবর্তন আসতে পারে বলে মনে করেন? ভারতের দিক থেকে ভারত কিন্তু একটা বিষয় উল্লেখ করেছে যে এখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব এস্টাবলিশড মেকানিজমস আছে, বাইলেটারাল কাঠামোটাকে চালিয়ে নেওয়ার জন্য যে নটসগুলো আছে, সেগুলো আবার চালু করতে হবে। তার অর্থ হচ্ছে আপনি যেটা বলছেন, এটা হোম মিনিস্ট্রির, হোম সেক্রেটারি লেভেলে মিটিং আছে, বিজিবি, এখানকার বিজিবি বিএসএফ মিটিং আছে, জয়েন্ট রিভার্স কমিশন আছে, অনেকগুলো আছে। কিন্তু এখন ভারত কিন্তু দেখেন, আমরা রাইদা এজাজ যেটা বললো, আমরা একেবারে পলিটিক্যালি সব ঠিক করে ফেলছি, ভারত কিন্তু সেখানে যায়নি। ভারত বলছে আগে মেকানিজম যে প্রতিষ্ঠিত কাঠামোটা আছে, ওই কাঠামোর ভিত্তিতে আলোচনা হোক, তাইলেই আমরা বুঝবো যে হ্যাঁ সম্পর্কটা ঠিক দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদেরও সেই দিকে মনোযোগী থাকা উচিত। এখানে জামদা গান যেটাকে বলা হয়, অতিমাত্রায় আশাবাদী হওয়ারও দরকার নেই, কারণ এখনও কিন্তু ভারতকে বাংলাদেশের ব্যাপারে বড় ধরনের একটা পরিবর্তন করতে হবে, অন্তত চিন্তার ক্ষেত্রে। কারণ তারা আমাদেরকে যেইভাবে দেখেছিল 15 বছর, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এখন আর এখানে চলবে না, এটা তো পরিষ্কার। এটা মানুষ সেটি মেনে নিতে ভারত আসলে কতখানি প্রস্তুত এখন আছে? সেই জায়গাটাই প্রশ্ন, এবং সেটা ভারতকে মেনে নিতে আমরা সাহায্য করতে পারি কিনা সেটাতে আমরা চেষ্টা করা দরকার। তার মানে এই কূটনৈতিক জায়গাটিতে পুরোটাই দায়টা আসলে বাংলাদেশের কি তাহলে? এখানে আপনি যেটা বলছিলেন, প্রফেসর ইমতিয়াজ একটা কথা বলেছেন, আপনি জিজ্ঞেস করেছিলেন জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের মৌলিক বিষয়টা হচ্ছে যে আমার জাতীয় স্বার্থ আমি ডিফাইন করতে পারছি কিনা, যেটা বাংলাদেশের মানুষের সকলের স্বার্থ, নাকি আমার দলের স্বার্থ বা আমার সরকারের স্বার্থ। এই দুর্বলতা নিয়ে আপনি কখনোই শক্তিশালী কূটনীতি করতে পারবেন না। কাজেই আপনাকে এই জাতীয় স্বার্থটাকে ডিফাইন করতে হবে অ্যাজ দ্য ইন্টারেস্ট অফ পিপল অ্যান্ড গভর্নমেন্ট টুগেদার, যেটাকে আমরা ন্যাশনাল ইন্টারেস্ট বলি। আমাদের এখানে সেই কাজটা হয়েছে, সেই কাজটাকে আমরা করছি। আপনার তো এক পা ইতিহাস বলেন, আপনার তো এক পা ইন্ডিয়াতে বসে আছে ওখানে, তা আপনার ভেতরের শক্তি তো ওখানে উপস্থিত। আপনি কি শক্তি কোথায় পাবেন আপনি এখানে? আপনার অর্ধেক শক্তি তো ওই দিকে মানে ক্ষয় হচ্ছে। তো কাজে এই জায়গাটাতে আমাদের চিন্তা করা দরকার। ভারত বলেন, নেপাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চীন, যার সাথে আমি সম্পর্ক রাখবো, আমার অভ্যন্তরীণ শক্তি থেকেই, আমার এই অভ্যন্তরীণ শক্তি থেকে উচ্চারিত হবে আমার নীতি কী হবে। রাষ্ট্রীয় স্বার্থটাকে এখন সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। আমি যদি সেটা না করি, তাহলে আপনি যাই আমরা বলি, তাতে আমরা কথা বলতে পারবো। ভারতের সাথে আরেকটি বিষয় নিয়ে আসলে দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছে, সেটা হচ্ছে সীমান্তে হত্যা। এবং অতি সম্প্রতি তারা একটা সিদ্ধান্তে এসেছেন, তারা সীমান্তে কুমির এবং সাপের মতো সরীসৃপ পানি ছাড়বেন। সেটি আসলে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমি জানি না আসলে এই ধরনের যে তারা জায়গাগুলোতে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলো আসলে এই সম্পর্কটাকে আসলে কোন দিকে নিয়ে যাবে। আমি আসবো এই আলোচনাতেও। জিপ্রেতিশ পাতিমিত্র রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপ্রেতিশ পাতিমিত্র রাজকাহন দেখছেন। রাহেদ এজাজ, দুটো বিষয় আসলে ভীষণ আলোচিত হচ্ছে এই সফরে। সেটি হচ্ছে জয়শঙ্করের সাথে বৈঠকে হাসিনাকে ফেরত চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, আবার এই আওয়ামী লীগ ফ্যাক্টরটা এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে উঠছে, সেটিও অনেকে বলার চেষ্টা করছেন। দ্বিতীয়ত, যেটি আসলে বিরতির আগে আমি বলছিলাম যে সীমান্ত হত্যা কিংবা পানি বন্টন চুক্তির মতো খুবই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে এখনো ভারত স্পষ্ট করে কিছু বলেনি। উল্টো যে এই সফরটিকে পরস্পরকে বোঝার সফর বলা হচ্ছে, সেই সফরে তারা তার ঠিক আগে আসলে সীমান্তে হত্যা বন্ধে তারা কুমির এবং সাপ ছেড়ে দেওয়ার মতন সিদ্ধান্ত নিচ্ছে। এগুলো আসলে কিসের আলামত? ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে আপনি যেটা বলছেন যে আমাদের দুদেশের যে আনরিজলভ ইস্যু আছে, তার মধ্যে বর্ডার কিলিং একদম বরাবরই উপরের দিকেই থাকে।
এবং যেটা বলছিলাম বিরতিতে, আমরা বছরের এই প্রথম 3 মাসে দেখেছি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীগুলোতে এই বছরের প্রথম 3 মাসে বা ফার্স্ট কোয়ার্টারে একজন মারা গেছে। তো এই ঘটনা কি প্রমাণ করে যে আন্তরিক যদি হয়, সদিচ্ছা যদি থাকে, সীমান্ত হত্যা কিন্তু একেবারে বন্ধ করে ফেলা সম্ভব। এবং এই সীমান্ত হত্যার ঘটনাগুলো যে ঘটে এটা কিন্তু আন্তঃসীমান্ত অপরাধের কারণেই, সেটা চোরাকার বেরিয়ে সরা অন্যান্য অপরাধমূলক তৎপরতা। তো আমি যখন বলছি গতকাল পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন, পরে দেখা গেল আজকে গত রাতে আরেকজন প্রাণ হারিয়েছেন। ঠিক এই নিউজগুলোর মধ্যে আমরা উদ্ভট একটা খবর দেখলাম, যেটাতে বলা হচ্ছে 26শে মার্চের রেফারেন্স দিয়ে হিন্দুর মতো প্রভাবশালী কাগজে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সদের টপ লিডারশিপকে বলেছেন যে যেই প্যাচেস, আমরা জানি 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আপনার আছে, আমরা শেয়ার করি, যে জায়গাগুলো আপনার নদী, খাল, জলাভূমি আছে, সেখানে যেন যদি কাঁটাতারের বেড়া দেওয়া না যায়, কুমির বা সাপ ছেড়ে দেওয়া যায় কিনা। এখন প্রশ্ন উঠতে পারে এটা আন্তর্জাতিক আইন কি বলে। আইন পরের কথা, প্রথম কথা হচ্ছে এমন একটা উদ্ভট ধারণা আসে কি করে আপনার, যে আপনি বর্ডারটাকে সিকিউর করার জন্য, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বন্ধ করার জন্য, ইনফিল্ট্রেশন বন্ধ করার জন্য কুমির বা সাপ ছেড়ে দিবেন। এটা তো জাস্ট আপনার এই হিউম্যানিটেরিয়ান আসপেক্টেই চিন্তা করা যায়। আজকের দিনে একটু আগে স্যার বা হুমায়ুন ভাই যেভাবে বলছেন, জিও পলিটিক্স, গ্লোবাল আর্কিটেকচার যেখানে গেছে, এমন একটা জায়গায় আমরা চলে গেছি, সেই জায়গাতে এসে মধ্যযুগকে হার মানায় এমন একটা চিন্তা। আবার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ইস্যুটি নিয়েও আসলে বিস্তর আলোচনা হচ্ছে। তো সেই জায়গায় শেখ হাসিনার বিষয়টা প্রথমবার ইন্টারিম গভর্নমেন্ট চিঠিপত্র পাঠিয়েছিল, কতটা জোরালোভাবে বলতে পেরেছে জানি না, কিন্তু পরিবর্তনের পর প্রথম মুখোমুখি বসে দুই ফরেন মিনিস্টার যখন আলোচনায় তুলেন এবং প্রেস রিলিজে থাকেন, তাহলে বুঝে নিতে হয় বেশ জোরালোভাবে তুলেছেন। এবং এই আলোচনা যখন উঠছে আওয়ামী লীগের সাথে, আমরা কংগ্রেসের একটা রিলেশনশিপের লিগেসি যেটা জানি, সেটা 14 পর গত 10 বছরে হয়েছিল আবার বিজেপির সাথেও। তার মানে ইন্ডিয়ান স্টাবলিশমেন্টের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা রিলেশনশিপ তার ডেভেলপ করেছে, এবং সেই ডেভেলপমেন্টের মূল এবং প্রধান কারণ, এটা বলাই বাহুল্য, ভারতের নিরাপত্তা ইস্যু। অর্থাৎ ভারতের নিরাপত্তার ইস্যুটাকে আওয়ামী লীগ যেভাবে অ্যাড্রেস করেছে, তার জন্য ইরেসপেক্টিভ টু কংগ্রেস, বিজেপি সবাই সেখানে ছিল। এবং এই আলোচনা যখন করছি, আওয়ামী লীগের নিষিদ্ধ করার আলোচনা চলছে, দেশ সংসদে অধ্যাদেশ নিয়ে বিলটা পাশের কথা হচ্ছে, স্পিকার শিরিন শারমিন চৌধুরী অ্যারেস্ট হয়েছেন, এটা বুঝে নিতে পারি আমরা এই আলোচনাগুলো। কিন্তু রিলেশনশিপে একটা বলে শেষ করি, দুই দেশের সম্পর্কে রিলেশনশিপের একটা অস্বস্তির জায়গা কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ থাকবে, এবং ভারতকে বুঝে নিতে হবে যে এই ইস্যুগুলো রেখে কিন্তু এগুলাকে পাশে না সরালে বাংলাদেশের বর্তমান এস্টাবলিশমেন্টের সাথে ডক্টর ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে যখন আমরা কথা বলছি, নানানভাবে তেল জ্বালানি ইস্যুগুলো আসছে, এবং অবশ্যই আপনি বারবার বলছিলেন যে পুরো বিশ্ব আসলে এখন যেই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, সেটি একটা বড় প্রভাব পড়েছে। বৈঠক থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল, চুক্তি আশায় আসলে এখন বিরতি, সামনে আরো জটিলতা দেখতে পাচ্ছি কিনা আমরা? যদি এই 2 সপ্তাহ পরে যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে তো জটিলতা বাড়বেই, কোনো সন্দেহ নেই। তবে যদি অল্প বা এই 2 সপ্তাহের সিজফায়ারটা যদি কন্টিনিউ করে, তাহলে বাংলাদেশ গেইন করার কথা এই কারণ যেভাবে ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তার একটা বড় রিকনস্ট্রাকশন দরকার হবে, এবং ওই রিকনস্ট্রাকশনে বড় একটা লেবার ফোর্স দরকার হবে, বিশাল লেবার ফোর্স দরকার হবে। এবং ওই লেবার ফোর্স যারা আরবে থাকেন, আরবরা তো লেবারে কাজ করতে চাইবে না। মানে আমি যদি বলি বিল্ডিংয়ের কাজ থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান ইত্যাদি, এর হোমওয়ার্কটা করা দরকার। কারণ আমি মনে করি বিশাল একটা অপরচুনিটি, প্রত্যেকটা ক্রাইসিসই একটা অপরচুনিটি তৈরি করে। যেহেতু 2 সপ্তাহের একটা উইন্ডো খুলেছে, এরা কিন্তু রিকনস্ট্রাকশন লাগবে। এবং রীতিমতো আমরা যে হরমুজের যে ডিসিশনটা দেখেছি, সেখানে এই যে ওমান আর ইরানকে যে কী বলে টোল নেওয়ার বিষয়টা, যে সেখানে বলা হয়েছে যে এরা যেন রিকনস্ট্রাকশনে এখন ওমানের যদি রিকনস্ট্রাকশন, সেখানে তো আমি চোখ বন্ধ করে বলছি যে লেবার ফোর্স লাগবে। সেই লেবার মানে কোত্থেকে আসবে? আমি যদি হোমওয়ার্কটা যদি না করে থাকি, তাহলে কিন্তু এটা পাকিস্তান বা ভারত, অন্য যারা আছে ফিলিপিন, তারা নিয়ে নিবে। যার জন্য আমি মনে করি যে একটা ভালো সুযোগ তৈরি হতে পারে যদি
এই 2 সপ্তাহটা আবার আপনি continue যেটি করে। বলছিলেন যে এই যুদ্ধের একটা ধাক্কা অর্থনৈতিকভাবে বাংলাদেশকেও আসলে বিশালভাবে এই ধাক্কাটা পেতে হয়েছে, সেই ধাক্কাটা জায়গাটিতে আমরা সামনে উঠতে পারছি কিনা? যদি যুদ্ধটা কন্টিনিউ না করে তাহলে আমি মনে হয় পারবে, না পারার কোনো কারণ নেই। কারণ আমাদের যেটা বড় সমস্যা, যেই কারণে গত 1.5 বছর বলতে গেলে ইনভেস্টমেন্ট একেবারে কমে গিয়েছিল, সেটা হলো স্টেবিলিটি। আমি এক জায়গায় বেশ কয়েক মাস আগেই বলেছিলাম যে 3টা বিষয়ের উপরে নজর দিলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে, সেটা হলো স্টেবিলিটি, 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 আর কিছু না। তো এখন আমি স্টেবিলিটি যদি রাখতে পারি তাহলে ঘুরে দাঁড়াবে। কিন্তু এই যুদ্ধটাও একটা একেবারে রীতিমতো ওই যে হোয়াইট সোয়ানের মতন বা ব্ল্যাক সোয়ান যেটাই বলা হোক না কেন, হঠাৎ করে এসেছে, সেই ধাক্কা আমাকে সামাল দিতেই হবে। কিন্তু যদি অল্প মেয়াদি কয়েকদিনের হয়, এই সিজফায়ার কন্টিনিউ করে, যে পরিমাণে রিকনস্ট্রাকশন লাগবে পুরো মধ্যপ্রাচ্যে, এটা তো আমার মনে হয় বড় একটা লেবার ফোর্স লাগবে। আবার যে মধ্যপ্রাচ্যের কথা আপনি বলছেন, হুমায়ুন কবির, এই যুদ্ধ আসলে যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যের চালকের আসনে বসিয়েছে, সেই জায়গাটিতে আসলে পুরো বিশ্বে এক ধরনের আরেকটা অন্য রকমের প্রভাব পড়ার কোনো শঙ্কা আপনি দেখছেন কিনা? প্রভাব তো একটা পরিবর্তন আসবে মধ্যপ্রাচ্যে, এবং ভূরাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত তো এখনই পাওয়া যাচ্ছে। কারণ এই যে 10 দফা, ইরানের দেয়া 10 দফা, যেটার ভিত্তিতে আলোচনাটা শুরু হবে 12 তারিখ থেকে ইসলামাবাদে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে গত রাতে কিন্তু বলেছেন যে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এটা শুধু এখন সাইন করা এবং কনজিউমেট করা, মানে এটাকে বাস্তবায়িত করার কাজটাই বাকি আছে। তার ইঙ্গিত কিন্তু এটা এই 10 দফায় মোটামুটি তারা এগ্রি করেছে, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি তাই হয় তাহলে তো মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক পরিবর্তন আসবে। সেটার একটা বড় প্রভাব তো তার মানে নিঃসন্দেহে বাংলাদেশেও পড়তে যাচ্ছে। বাংলাদেশে কতটা পড়বে সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হওয়ার সম্ভাবনা কম। কারণ ডক্টর ইমতিয়াজ যেটা বললেন যে মধ্যপ্রাচ্যের সাথে প্রায় সবগুলো দেশের সাথে আমাদের কিন্তু সম্পর্ক ভালো আছে, এবং সেখানে যদি কাজের সুযোগ তৈরি হয় তাহলে আমরা তাতে লাভবান হব। তেলের বাজার যদি স্থিতিশীল থাকে তাতে আমরা লাভবান হব। তো কাজেই মধ্যপ্রাচ্যের এই সামনের দিনগুলোতে যে পরিবর্তন, সম্ভাব্য পরিবর্তন, তাতে বাংলাদেশ খুব নেতিবাচকভাবে। আপনি এই যে পরস্পরকে বোঝার কথা বলছিলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক, বিশেষ করে এই বৈঠকের মধ্য দিয়ে, এই বৈঠকটাকেই মূলত আমরা অনেকেই বলার চেষ্টা করছেন যে এটি আসলে পরস্পরকে বোঝার একটা সফর। কতখানি বুঝতে পারবো, একদম ছোট করে একটু জানতে চাই। এটা একটু সময় নিতে হবে। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু যেটা বলছিলাম যে আপনার জাতীয় স্বার্থের যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেখানে অনেক বিভাজন এখনো আছে। এই বিভাজনগুলোকে আপনাকে আনতে হবে। ধন্যবাদ। শুধু সরকারি রাজকাহনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।